আপনাদের মাঝে অনেকেই দেখলাম যে 20,000 টাকা বাজেটে স্মার্টফোন কেনার জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন এবং বেস্ট ক্যামেরা ফোনটাই 20,000 টাকা বাজেটে খুঁজে থাকেন। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি 20 থেকে 22,000 টাকা বাজেটে ফোন কিনে থাকে। তো সেই জায়গায় যদি আমি সাজেস্ট না করি আপনাদেরকে, তাহলে আমি কীভাবে আপনাদেরকে হেল্প করতে পারি? যার কারণে অনেক দিনের রিকোয়েস্টের ভিডিওটা আজকেই পাবলিশ হতে যাচ্ছে, সেটা হচ্ছে গুগল পিক্সেল 6a। যদিও কিনা এই ডিভাইসটা 2022 সালে মার্কেটে আসছে, বাট এই 25 সালের শেষ দিকে এসেও এখনও মানুষজনকে রিকমেন্ড করা যাচ্ছে, কারণ এটা থেকে এখনো বেস্ট লেভেলের আউটপুটটাই বের হয়ে আসতেছে। দেখা যায় বর্তমান সময়ে যদি 30-35 হাজার টাকা দিয়েও ফোন কেনা যায়, মানে নতুন ফোনের কথা বলতেছি অফিসিয়াল মার্কেট থেকে, সেইগুলোর সাথে অনেক ভালোভাবেই কিন্তু টাক্কা দিতে পারতেছে এই ফোনটা। তো 20,000 টাকা বাজেটে এই জিনিসটা এতদিন কোথায় লুকায় ছিল সেটাই আমি খুঁজে পাই নাই বলতে এটা এখন মার্কেটে খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাভেলেবেল থাকে না। এই ডিভাইসটা আমি কালেক্ট করেছি হচ্ছে এমকে মোবাইল পয়েন্ট থেকে। এমকে মোবাইল পয়েন্ট নিয়ে একটু পরে আমরা কথা বলবো। এই ফোনটার নাম শুনে যদি আপনি দৌড় দিয়ে গিয়ে কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি মানে ঠকে যাবেন, কারণ হচ্ছে এটাতে আমি নেটওয়ার্ক ইস্যু নিয়ে প্রচুর প্যারা খাইছি, তার পাশাপাশি এটাতে ল্যাগ হ্যাং টুকটাক দেখেছি এবং নানান প্রবলেম খুঁজে পেয়েছি, যেগুলো আজকের ভিডিওতে শেয়ার করবো। তার পাশাপাশি অনেক ভালো দিকও খুঁজে পেয়েছি। তো যদি এমকের ব্যাপারে বলতে চাই, এমকে মোবাইল পয়েন্ট হচ্ছে বসুন্ধরা সিটিতে খুবই পরিচিত একটা শপ, যে জায়গা থেকে চাইলে কিন্তু আপনি ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে একটা ফোন নিতে পারবেন। আর এই ধরনের পিক্সেল ডিভাইস যদি আপনি স্পেশালি এমকে মোবাইল পয়েন্ট থেকে কিনেন, তাহলে 1 মাসের মধ্যে যদি কোনো ধরনের নেটওয়ার্ক রিলেটেড প্যারা খান, অবশ্যই তারা এটা রিপ্লেস করে দিবে। কোনো ধরনের ঠিক করে দেওয়ার কোনো অপশন নাই, একদমই টোটালি ফোনটা কিন্তু রিপ্লেস করে দিবে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। ফার্স্ট এটা ডিজাইন নিয়ে আমরা একটু কথা বলি। এটার ডিজাইন আমার কাছে এখনো সত্যি বলতে অনেক বেশি কিউট লাগে, কারণ পিক্সেলের যতগুলো ডিভাইস রয়েছে পিক্সেল 6 সিরিজে এসেই কিন্তু তারা একটা রেগুলেশনারি চেঞ্জ আনে এবং এরকম ফ্রেশ একটা ডিজাইন আনে। এই ডিজাইনটা এখন পর্যন্ত তারা ক্যারি করতেছে। পিক্সেল 9a যে ফোনটা রিসেন্টলি আমরা রিভিউ করলাম, সেইটা থেকে এইটার ডিজাইন আমার কাছে বেশি ভালো লাগে। আর এটা হাতে নিলে আপনি ফিল করতে পারবেন যে 20,000 টাকা দিয়ে একটা ফোন কেনার পরে ফোনটা কতটা প্রিমিয়াম হতে পারে। কারণ এটার যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং এর ব্যাকটা যদিও কিনা প্লাস্টিক, আর এর সামনে যে গ্লাসটা ইউজ করা হচ্ছে সেই গ্লাসের মধ্যে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। যদিও কিনা এই প্রোটেকশনটা অনেক ব্যাকডেটেড মনে হয়, বাট স্টিল এটা কিন্তু অনেক ভালোই এই বাজেট অনুযায়ী। আর এটা ডিসপ্লে নিয়ে যদি বলতে হয়, এই জায়গায় 6.1 ইঞ্চের একটা OLED ডিসপ্লে ইউজ করা আছে, যে ডিসপ্লের কোয়ালিটি আমি বলবো যে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে, বাট এই সময় এসে এত মোটা চিন বেজেলটা আসলে বেশি বেমানান লাগে। রিসেন্টলি আমরা একটা অফিসিয়াল ফোন রিভিউ করলাম গত কয়েকদিন আগে, সেইটার চিন বেজেল এত বেশি ন্যারো ছিল যেটা দেখলেই সবারই পছন্দ হয়ে যাবে, সেটাও একটা অ্যামোলেড ডিসপ্লে ছিল। তো সেই জায়গায় ডিসপ্লের মামলায় বলবো যে এই পিক্সেল 6 এটা আসলে এখন পিছিয়ে আছে, যদিও কিনা 2022 সালের ফোনের সাথে এখন এই 25 সালে এসে কম্পেয়ার হয় না। তারপরে বলবো যে এটা ডিসপ্লের কোয়ালিটি ঠিক আছে, এখনো গ্রিন লাইন পড়ে না, পিঙ্ক লাইন পড়ে না, এ ধরনের কোনো প্রবলেম নাই। ডিসপ্লে চিন বেজেলের কারণে দেখতে অনেক বেশি আগলি লাগে, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেটার মধ্যে HDR এর সাপোর্ট রয়েছে, যার কারণে আপনি ইউটিউবে কিন্তু HDR ভিডিও প্লেব্যাক করতে পারবেন। বাট খারাপ ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এটা একটা 60 হার্জ এর প্যানেল। এই সময় এসে অফিসিয়াল মার্কেট থেকে 16-17 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনলে সেটার মধ্যে 144 হার্জ অফার করতেছে। তো সেই জায়গায় 60 হার্জটা আসলেই এই সময় এসে অনেক বেশি ল্যাগি মনে হয়। বাট আপনি যদি এইটাকেই প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেন, তাহলে এটার স্মুথনেস নিয়ে আপনি প্যারা খাবেন না, 2-4 দিনের মধ্যে এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। বাট এটাতে যদি অ্যাটলিস্ট 90 হার্জ ইউজ করা হতো তাহলে আরেকটু স্মুথ হতো। যেহেতু এই ফোনটা 2022 সালে মার্কেটে এসেছে, এটার বয়স 3 বছরেরও বেশি হয়ে গেছে। OLED ডিসপ্লেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কি ডিসপ্লে চারপাশ থেকে কেমন জানি একটু মানে ইয়েলোস হয়ে যায়। তো এই ধরনের কোনো প্রবলেম এটাতে আমি এখনো খুঁজে পাইনি। এখন এটার ইঞ্জিন নিয়ে একটু কথা বলতেই হয়। গুগলে পণ্ডিতি করে হচ্ছে যে 2022 সালেই গুগলের যে মানে 6 সিরিজটা ছিল পিক্সেল 6, এটার মধ্যে এসে হচ্ছে যে তারা তাদের নিজস্ব যে টেনসর চিপটা রয়েছে সেইটা ঢুকিয়ে দেয় এবং সেই জায়গা থেকে হচ্ছে গুগল পিক্সেলের গেমটা চেঞ্জ হয়ে যায়। যে জায়গায় মানুষজন দুমায়া চোখ বন্ধ করে পিক্সেল ডিভাইস কিনে ফেলতো, পিক্সেল 5G এই ধরনের যে ডিভাইসগুলো রয়েছে 4 XL, এই ধরনের ডিভাইসগুলো মানুষজন মুড়ির মতো কিনতেছিল, সেই জায়গায় পণ্ডিতি করে তাদের যখন নিজস্ব চিপ ঢুকায় দেয় তখন থেকেই কিন্তু খেলা চেঞ্জ। এবং নেটওয়ার্ক ইস্যু নামের যে জিনিসটা শুনে থাকি সেটা কিন্তু শুধুমাত্র এই টেনসর চিপের কারণে। এটার মধ্যে টেনসরের G1 চিপটা ইউজ করা হচ্ছে। এটার পারফরমেন্স স্টিল নাও গুড, এটা নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছিল, অনেকগুলো অ্যাপ একই সাথে রান করলেও দেখা যাচ্ছে যে খুব একটা ল্যাগ হ্যাং করে না, একদমই বাটার স্মুথলি চলতেছিল। এটা যেহেতু তাদের ফার্স্ট জেনারেশনের চিপসেট এবং এই চিপটা আবার তৈরি হয়ে আসছে হচ্ছে স্যামসাং এর ঘর থেকে, যে জায়গায় স্যামসাং নিজেই তাদের এক্সিনোসের চিপগুলো নিয়ে প্যারা খাচ্ছে, তাদের চিপ তাদের ফোনে ইউজ না করে হচ্ছে স্ন্যাপড্রাগন থেকে ইউজ করে। তো সেই জায়গায় গুগলের টেনসর চিপ নিয়ে কেন স্যামসাং এর ঘরে গেল সেটাই আমি বুঝে পেলাম না। সেটাকে যদি তারা TSMC-র কাছ থেকে তৈরি করে আনতো তাহলে হয়তো বা ভালো কিছু করতে পারতো, কিন্তু প্রথমবারই হচ্ছে যে তারা গিয়ে বসছে স্যামসাং এর কাছে। কি বসছে সেটা নাই বলি, আপনারা বুঝে নেন।
তো এইটার পারফরমেন্সের কথা যদি বলি 3-4 বছর পরে এসে এটা স্টিল নাও খুবই ভালো পারফরমেন্স দিতেছে। আর এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো আমার কাছে মনে হয় না যে কেউ ডেডিকেটেডলি স্পেশালি গেমিংয়ের জন্য কিনবে। ফটোগ্রাফির জন্য যদি কিনে থাকেন আপনি ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি করার পরে যে অ্যাপগুলো চালানো দরকার, লাইক হচ্ছে লাইটরুম, পিক্সআর্ট, আরও অনেকগুলো অ্যাপ আছে না যেগুলো দিয়ে ফোনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফটো এডিট করা যায়, এই ধরনের অ্যাপগুলো খুবই স্মুথলি এটার মধ্যে প্লে করতে পারতেছিল, খুব একটা প্যারা হয় না। আর তার থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু গুগল ক্লেম করেছিল যে এটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত তারা লাস্ট আপডেট দিবে, মানে গুগলের যে পিক্সেল 6 সিরিজ রয়েছে সেটার মধ্যে, কিন্তু এটার মধ্যে অ্যান্ড্রয়েড 16 চলে আসছে। হ্যাঁ, তারা 1 বছর এটার টাইমটা বাড়িয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো। এটার মধ্যে এখন কিন্তু অ্যান্ড্রয়েড 16 যে বেটা ভার্সনটা রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং এটা দেওয়ার পরেও আমি খুব একটা ল্যাগ হ্যাং কিন্তু দেখি নাই, এখন এটা ঠিকঠাকভাবেই কিন্তু চলছে। আর এটার পারফরমেন্স এতদিন ভালো থাকার আরেকটা কারণ হচ্ছে যে এটাতে কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু এটা স্টোরেজটা অনেক বেশি ফাস্ট ছিল এবং দেখা যায় যে এটা এত বছর পরে এসে ভালো চলতেছে আর কি। কিন্তু আমি মনে করেছিলাম যে গুগলের যেহেতু এটা একটা নিজস্ব এসওসি এবং প্রথম তারা এসওসি তৈরি করেছে, তো সেই জায়গায় হয়তো কিছু প্রবলেম হয়ে যেতে পারে, লং টাইম ইউজ করা যাবে না, কিন্তু সেই কনসেপ্টটা আমার একদমই ভুল ছিল। ভাই এই ফোন নিয়ে আমরা সামনের দিকে অন্য কিছু নিয়ে কথা না বলে চলুন এর ক্যামেরা নিয়ে কথা বলি, যেহেতু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, ক্যামেরা নিয়ে বেশি কথা বলা দরকার। এর ব্যাক সাইডে দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এর ফ্রন্ট সাইডে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। এবার মজার ব্যাপারটা শুনেন, গুগল পিক্সেল 2 যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসের মধ্যে যেই সেম সেন্সরটা ইউজ করেছিল সোনির, সেই সেন্সরটা গুগল পিক্সেল 6a, মানে এত বছর পরে এসে সেম সেন্সরটাই তারা ইউজ করেছে। মানুষের কলিজা কতটুকু বড় হইলে এই কাজটা করতে পারে জাস্ট চিন্তা করেন। আমরা জানি যে গুগলের পিক্সেল 2, 3, 4, 5 এইগুলো থেকে আমরা অনেক ভালো আউটপুট পেতাম, সেটার মধ্যে কোনো প্রকার টেলিফোটো লেন্স ছাড়াই, কোনো ধরনের ডেপথ সেন্সর ছাড়াই এত ভালো পোর্ট্রেট আউটপুট দিয়েছিল যে একদমই টোটালি মানে ফোনের ইন্ডাস্ট্রিটাই টোটালি চেঞ্জ করে ফেলতেছিল, এরকম একটা অবস্থা। তো সেই সেন্সরটাই এত বছর পরে এসে পিক্সেল 6 এর মধ্যে দিয়েছে এবং দেখলাম যে পিক্সেল 3, 4, 5 সেগুলো থেকে কিন্তু রেজাল্ট অনেক বেশি বেটার আসতেছে এটার মধ্যে। এখন বলতে পারেন হয়তো বা এটার যে এসওসি রয়েছে সেটার আইএসপিটা বেটার, আইএসপি কিন্তু স্ন্যাপড্রাগন থেকে বেটার না, বাট এটাকে সফটওয়্যার দিয়ে তারা এত ভালোভাবে অপটিমাইজ করেছে যার কারণে এত বেশি ক্লিয়ার ডিটেলস শার্প ছবি কিন্তু পাচ্ছিলাম। আর পিক্সেলের ডাইনামিক রেঞ্জ আপনারা সবাই জানেন যে কতটুকু ভালোভাবে প্রসেস করতে পারে, তার পাশাপাশি দেখা যায় যে HDR-টাও অনেক ভালোভাবে কিন্তু কাজ করছিল। আর আপনি যদি পিক্সেলের ফটো স্যাম্পল এর আগে দেখে না থাকেন তাহলে আপনার কাছে একটু ফ্যাকাশে টাইপের মনে হচ্ছে এবং একটু ডার্ক মনে হচ্ছে। পিক্সেলের ম্যাক্সিমাম ছবিগুলো একটু এরকমই হয়ে থাকে, একদমই ক্লোজ টু ন্যাচারাল ছবি দেয়, যেটাকে পরবর্তীতে আপনি এডিটিং এর মাধ্যমে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং এই কাস্টমাইজেশনের যে অপশনটা সেটার কারণেই দেখা যায় যে অনেক ফটোগ্রাফার কিন্তু এই পিক্সেল ডিভাইসটা ইউজ করে থাকে। তো সেই জায়গায় যারা ফটোগ্রাফি নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করেন, আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন, তাদেরকে বলবো যে আপনি এইটা নিতে পারেন, এটা আমার কাছে বেস্ট লেগেছে। এটার মেইন লেন্স বলেন, আলট্রাওয়াইড বলেন, আমার কাছে অসাধারণ লেগেছে। এখনো 20,000 টাকা খরচ করে যদি এটা কেনা যায় আমার কাছে মনে হয় না যে ক্যামেরা নিয়ে অ্যাটলিস্ট আপনি আনস্যাটিসফাইড হবেন। আর তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে এটার পোর্ট্রেট মোডে যখন আপনি যাবেন তখন 1x এবং 2x কিন্তু বাই ডিফল্ট সাজেস্ট করে আপনি দুইটা ফোকাল লেন্থে কিন্তু ছবি তুলতে পারবেন, বাট এটাকে আপনি চাইলে কিন্তু ডিজিটালি 4.7x পর্যন্ত জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন, যেটা এই দামের কি এর থেকে আরো 20,000 টাকা অ্যাড করলেও মানে এইরকম অপশন কিন্তু পাওয়া যায় না। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এটা একটা মানে বেস্ট ডিভাইস হতে পারে। কিন্তু যখন আপনি 2x এর বেশি জুম করে ফেলবেন ডিজিটালি তখন প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন দেখতে পাবেন, ফেসের যে স্মুথনেস রয়েছে সেটা নষ্ট করে, কেমন জানি আর্টিফিশিয়ালি শার্প করতে গিয়ে ফেসের যে স্মুথনেস সেটা নষ্ট করে দিচ্ছিল, এরকম প্যারা খাচ্ছিলাম। বাট এটার 1x 2x কিন্তু মোটামুটি ভালোই আউটপুট দিচ্ছিল, কিন্তু এইচডি টেক বাই মাখন লেভেলের ছিল, একদমই প্রত্যেকটা চুলকে খুব ভালোভাবেই ডিটেক্ট করতে পারে। কিন্তু পিক্সেলের পোর্ট্রেট নিয়ে বরাবরই আমি একটা কমপ্লেন করি যে যখন আমি ভিউ ফাইন্ডারে দেখতেছি ছবি তোলার সময় তখন আমি বুঝতে পারি না যে আসলে ব্লারটা কতটুকু হচ্ছে। ছবি তোলার পরে দেখা যায় যে প্রসেস করে একটা ব্লার বসিয়ে দেয়, যেটা আমার কাছে একটু আনইজি লাগে এবং বলতে পারেন যে ডিস্টার্ব হয় পিক্সেলের উপরে। কারণ হচ্ছে যখন আমি ছবি তুলতেছি তখন যদি আমি বুঝতে পারি যে ব্লারটা আসলে কতটুকু হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে বেশি বেটার। আর এর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা দিয়েও অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল এবং পিক্সেলের সেলফিগুলো আমার কাছে একটু বেশি স্পেশাল লাগে এর ওয়াইড ফোকাল লেন্থের কারণে, যার কারণে যদি আপনি গ্রুপ সেলফি তুলতে চান সেই জায়গায় কিন্তু আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন, অনেক মানুষজন একই সাথে এটাতে গ্রুপ ফটো তোলা যায়। আমার কাছে ওভারঅল সবকিছু মিলে এটার ফ্রন্ট ক্যামেরাটাও অসাধারণ লেগেছে। এখন যদি এটার ভিডিও নিয়ে কথা বলি তাহলে এটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। 4K 60 fps এ মেইন লেন্সে ভিডিও করা যায় এবং এর যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আউটডোরে যাই, আউটডোরে গিয়ে আমরা একটা ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখাই যায় এখন এটা থেকে আমরা কেমন লেভেলের ভিডিও ফুটেজ পাই। এই ধরনের ইউজড পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে বরাবরই আপনাদের একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। দেখা যায় যে অনেকেই ইনঅ্যাক্টিভ পিক্সেল ডিভাইস কিনে 2 বছর ইউজ করতে পারে না, বলে যে ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ দিচ্ছে, ব্যাটারির অবস্থা খুব খারাপ, চলতেছে না, এরকম অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে, আমাদেরকেও জিজ্ঞেস করে যে ভাই এটাতেও কি ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাবো কিনা। এই 6 এর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এটা থেকে এভারেজ লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটাতে 4410 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে অনায়াসে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। আপনি যদি ফটোগ্রাফি একটু কম করেন, লাইক ফেসবুক ইউটিউবে ইউজ করতেছেন, তাহলে কিন্তু আপনি 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, যেটা দিয়ে মোটামুটি টেনে টুনে আপনার একদিন চলে যাবে। বাট এটার উপরে সব থেকে ডিস্টার্বিং ব্যাপার ছিল যে এটার চার্জ, কারণ এটার মধ্যে একটা 18 ওয়াটের ওয়্যার চার্জ সাপোর্ট করে, মানে সর্বোচ্চ আপনি 18 ওয়াট দিয়ে চার্জ করতে পারবেন, যার কারণে
এটাকে চার্জ করতে অনেক বেশি সময় লাগতেছিল, প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগতেছিল। তো এটা অনেক বেশি বিরক্তিকর ছিল। এখন ফাইনাল কথা যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, সত্যি বলতে এই পিক্সেল 6 এর মধ্যে নেটওয়ার্ক নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাচ্ছিলাম আমি। মাঝে মাঝে দেখা যায় যে ঢাকার ভিতরে থাকলেও কল ড্রপ করতেছে, কল আসতেছে না, ফোন বন্ধ দেখাচ্ছে, এই ধরনের অনেক প্রবলেম ফেস করতেছিলাম। তো যারা গ্রামে ইউজ করবেন তাদেরকে একটা টিপস দিতে পারি, আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনে যদি দেখেন যে অন্য একটা ডিভাইসেই অলরেডি যেটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু হয় না, সেই ডিভাইসেই নেটওয়ার্ক টুকটাক মানে প্রবলেম করতেছে, তাহলে বলবো যে আপনি এই পিক্সেল 6 এ অ্যাভয়েড করেন। আর যদি আপনি এমন কোনো লোকেশনে থাকেন যে জায়গায় প্রত্যেকটা সিম কোম্পানির নেটওয়ার্ক একদমই ভালো থাকে, খুবই স্ট্রং নেটওয়ার্ক, তাহলে আপনি 6 এ এই ডিভাইসটা আপনি চালিয়ে নিতে পারেন। হয়তো আপনি নেটওয়ার্ক নিয়ে প্যারা নাও খেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।